আজকে আমি যে গ্রন্থ আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বাঙালি নোবেলজয়ী বলা ভালো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর সাংবাদিক সাথী ভট্টাচার্যের লেখা বিকল্প বিপ্লব, এবং এর সাবটাইটেল রয়েছে যেভাবে দারিদ্র্য কমানো সম্ভব। মানুষ তো চেষ্টা করছে, প্রত্যেকটা দেশই চেষ্টা করছে যে কীভাবে দারিদ্র্যকে কমানো যায়। তো এখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার কিছু যে ইনসাইট আছে সেগুলো তুলে ধরেছেন। এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন সাথী ভট্টাচার্য আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই গ্রন্থটি। এবং এই গ্রন্থটি কিসের ব্যাপারে বলুন আপনাকে বলি। এই গ্রন্থটি কিন্তু কোনো তাত্ত্বিক অর্থনৈতিক গ্রন্থ নয়, অর্থাৎ শুধু তত্ত্বের কচকচানি নয়, বরং এটি একটি সাধারণ মানুষের জীবন ও দারিদ্র্যের লড়াইয়ের এক বাস্তব দলিল। এই বইটির উপশিরোনামে আপনারা দেখছেন যেভাবে দারিদ্র্য কমানো যায়। অবশ্যই এর প্রেক্ষাপট আর মূল ভাবনা কিন্তু খুব আকর্ষণীয়। যেমন বইটি মূলত বিভিন্ন সময়ে লেখা একটি প্রবন্ধের সংকলন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি বইছে, যেমন গণতন্ত্র কেন মূল্যবান, তথ্যের সম্মান, শ্রমের জয়, বেঞ্চে বসার অধিকার, যাচ্ছে কিন্তু শিখছে না। এটা মানে স্কুলের কথা বলা হয়েছে যে স্কুলে মানুষ যাচ্ছে কিন্তু শিখছে না। বড় হাসপাতাল নাকি বড় রাস্তা, কি দরকার? ফ্রি পেতে গেলে কথাই তাই। আজকাল তো ফ্রি বিস খুব চলছে, এই ফ্রি ওই ফ্রি। কিন্তু এই ফ্রি তো আর আমাদের সরকারের টাকা থেকে আসে না। কোনো না কোনোভাবে সেই টাকা কেউ না কোনো সরকারকে, মানুষ জনগণকে ট্যাক্স দিতে হয়। যে কোনো জায়গায় দেখুন না, প্রত্যেকটা জায়গাতেই এরকম চলছে, কোনো না কোনো ফি দিচ্ছে। যাই হোক, হ্যাঁ অবশ্যই জনকল্যাণমূলক কার্যাবলী খুব দরকারি, অবশ্যই এটা নয়। বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছে যে অবশ্যই সরকারের উচিত জনকল্যাণ করা, কিন্তু সেই জনকল্যাণ করার জন্য কোত্থেকে টাকা আসছে সেটাও কিন্তু মনে রাখা দরকার। এছাড়াও এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আত্মঘাতী চাষির খোঁজে কি পাওয়ার কথা, কতদিনে মঞ্জুর হলো, সাবানের কাজ, শুকনো পুকুর, লোকে কেন টয়লেট চায় না, ভর্তুকি কী কাজ লাগে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ। কেন বিদেশি অনুদান প্রয়োজন, নিরাপত্তা কতটা নিরাপদ, আধার কি পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ, গরিবের টাকা। তো বুঝতেই পারছেন এর যে প্রবন্ধগুলো আছে সেগুলো বেশ ভাস্ট, ডাইনামিক, এবং বইটিতে কোনো অদরকারি ছবি নেই। অবশ্যই আমরা এটা আশা করি না, কারণ সাধারণত এটা দেখা যায় প্রবন্ধের বইতে কোনো ছবি থাকার দরকারও হয় না। এবং এই বইটি মূলত একটা চমৎকার সংকলন বিভিন্ন প্রবন্ধের। এখানে দারিদ্র্যকে কেবল তথাকথিত জিডিপি বা পরিসংখ্যান দিয়ে মাপা হয়নি, বরং দেখা হয়েছে মানুষের মৌলিক চাহিদার চোখ দিয়ে। যেমন আমাদের দেশে 4 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গিয়েছে, তাই না? কিন্তু আমাদের দেশে কিন্তু দারিদ্রতা কমেছে, বা দারিদ্র, কিছু লোকের হাতে প্রচুর টাকা আছে কিন্তু এখনো বহু লোক দারিদ্র্যসীমার নিচে। এমনকি অনেক দেশ আছে যেগুলোর ইকোনমি 4 ট্রিলিয়ন, কেন 1 ট্রিলিয়নও হয়নি। যেমন ইউরোপের অনেক দেশ আছে, কিন্তু তাদের দেশগুলো কি সুন্দর, কি চাকচিক্য, ওখানে মানুষজন কত সুন্দর ল্যাভিশ লাইফস্টাইল, মানে একটা আনন্দের জীবন কাটায়। ঠিক আছে? তাই আমাদের দেশে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে জিডিপি তো বড় হয়েছে, কিন্তু সত্যি কি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে? দারিদ্র্যসীমার নিচ থেকে উঠে এসছে? শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র এবং সুশাসনের অভাবে কীভাবে দারিদ্র্য টিকে আছে সেটা কিন্তু লেখক অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন। সূচিপত্রে আমরা 5টি প্রধান ভাগ দেখতে পেলাম, যা সমাজের 5টি মূল ভিত্তিগুলোকে স্পর্শ করে। প্রথমেই ছিল হচ্ছে নীতি ও গণতন্ত্র। এখানে লেখক ব্যাখ্যা করেছেন যে নীতি ও গণতন্ত্রে গণতন্ত্র কেন মূল্যবান। ঠিক আছে? দারিদ্র্যের সংখ্যা, সংখ্যার দারিদ্র্য এই অংশটি দিয়ে এইখানে লেখক দারিদ্র্যের পরিমাপকে তুলে ধরেছেন। এছাড়াও শিক্ষাকে তিনি ধরেছেন, শিক্ষাকে তিনি বুঝিয়ে দিয়েছেন যাচ্ছে কিন্তু শিখছে না। এই শিরোনামটি ভারতের প্রাথমিক শিক্ষার এক চরম সত্যকে নির্দেশ করেছে। যেমন স্কুলে উপস্থিত তো হচ্ছে কিন্তু মানুষ শিখছে না। আমরা কতজন এখন শুনি যে শিক্ষিত বেকার, মানে এরা এডুকেটেড, এর ডিগ্রি আছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, কারণ সেই চাকরির জন্য যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো নেই। একটা ফর্ম লিখতে পারছে না, একটা সই করতে পারছে না, কিংবা কোথাও পাবলিক স্পিকিং করতে পারছে না, সেলস করতে পারছে না, মার্কেটিং করতে পারছে না, কম্পিউটার জানে না, কম্পিউটার চালাতে জানে না, অথচ খাতায় কলমে সে শিক্ষিত, সে তার ডিগ্রি আছে, সে বিএ পাস, বিএসসি পাস। এটাই বলছে যে আমাদের স্কুল কলেজগুলোর যে শিক্ষার হাল, তাতে যাচ্ছে কিন্তু শিখছে না। তাই অবশ্যই সেই শিক্ষার মানগুলোকে আমাদের উন্নত করা খুব জরুরি। এছাড়াও স্বাস্থ্য বিভাগে লেখক বলেছেন যে বড় হাসপাতাল নাকি বড় রাস্তা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা জনস্বাস্থ্যের পরিকাঠামো নিয়ে তৈরি করা হয়েছে। বিনামূল্যে পরিষেবা পেতে গিয়ে সাধারণ মানুষকে যে কী মূল্য চোকাতে হয় তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও লেখক আমাদেরকে দিয়ে দিয়েছে সুশাসন আর উন্নয়নের বিতর্ক, যেখানে আধার কার্ড থেকে শুরু করে ভর্তুকি কিংবা কৃষকের আত্মহত্যা, উন্নয়নের এই বর্তমান মডেলগুলোতে কী কী অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিগুলো কিন্তু লেখক আমাদের চোখের সামনে তুলে ধরেছে। এর যে ভাষা সেটা অত্যন্ত সাবলীল, আপনার কখনোই পড়ে মনে হবে না যে আপনি কোনো কঠিন একটা কোনো বোরিং অর্থনৈতিক ক্লাসে রয়েছেন, বরং মনে হবে যে আপনার কোনো একজন বন্ধু যেন আপনাকে খুব সহজভাবে কিছু বোঝাচ্ছে। এই জন্যেই এই বইটা আমার এত ভালো লেগেছিল, যে এর গ্রন্থের যে স্টাইলটা এত সুন্দর যে মনেই হবে না যে নোবেলজয়ী হলেও এর যে ভাষা সেটা মনে হচ্ছে যেন কোনো সাহিত্যিক লিখেছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অবশ্যই অর্থনৈতিক জ্ঞান আর সাথী ভট্টাচার্যের তীক্ষ্ণ সাংবাদিক সুলভ পর্যবেক্ষণ এই বইটিকে কিন্তু এক অনন্য মাত্রা এনে দিয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার যে নলেজ সেটা প্রোভাইড করেছে, আর সাথী ভট্টাচার্য তার যে সাংবাদিক সুলভ মনোভাব নিয়ে তাকে প্রশ্ন করেছে। এই দুয়ের মিশ্রণে বইটা আরও চমৎকার হয়ে উঠেছে।
কঠিন অর্থনৈতিক শব্দ ব্যবহার না করার ফলে কিন্তু বইটা বুঝতেও খুব একটা কঠিন হয় না। যদি কোনো কঠিন লাগেও শব্দেও তাহলে কিন্তু এর পেছনে কিছু গ্লসারি আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এখানে বলবো আমি যে প্রত্যেকটা প্রবন্ধে কিন্তু যুক্তি নির্ভরতা এবং উদাহরণের উপর ভিত্তি করে লেখা, যা কিন্তু একটা পড়ার অন্য স্বাদ এনে দেয়। ইতিবাচক দিক অবশ্যই বলবো, এর বইটা অনেক কিছু ইতিবাচক দিক আছে, যেমন এই বইটা একটা বাস্তবমুখী এবং আমাদের সমস্যার কথা বলে না, বরং সমাধানের দিকগুলো হলে সমস্যার কথা তুলে ধরা তো খুব সোজা, যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, তার সমাধান কতজন বাঁচতে হতে পারে। সচেতনতা বৃদ্ধির জন্য এই বইটা ভালো লেখা হয়েছে। আধার বা সরকারি ভর্তুকির মতো বিষয়গুলো আমাদের জীবনে যে কী প্রভাব ফেলে সে সম্পর্কে গভীর ধারণা দিয়েছে গ্রন্থটি। অনুপ্রেরণাও পাবেন আপনি, সাধারণ মানুষের ছোটো ছোটো লড়াই কীভাবে বড় পরিবর্তন বা বিকল্প আনতে পারে বা বিপ্লব আনতে পারে তার ইঙ্গিত কিন্তু এই বইটি রয়েছে। এই বইটি কাদের জন্য বলি? যারা সমাজবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহী তারা এই বইটি পড়তে পারেন। যারা ভারতের বর্তমান উন্নয়ন ব্যবস্থা দারিদ্র্য নিয়ে চিন্তাভাবনা করেন তারা এই বইটি পড়তে পারেন। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, ইউপিএসসি বলুন, ডাব্লিউবিসিএস বলুন, সেখানে যখন ইন্টারভিউ আসে তখন আপনার যে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বাড়বে যদি আপনি এই বইটা পড়ে থাকেন। সাধারণ পাঠকদের জন্য, যারা খবরের কাগজে প্রবন্ধ পড়তে ভালোবাসে, কিন্তু কাদের জন্য নয়, যারা সাহিত্যের ছাত্র তাদের জন্য এই গ্রন্থটি ভালো লাগবে না। কারণ সাহিত্যের মতো এখানে কিন্তু অত চরিত্র, অত ঘটনা, অত নাটকীয়তা, অত মোড় এসব কিছু উপস্থিত নেই। এটা কিন্তু একটা শুষ্ক নীরব প্রবন্ধ, যদিও এর মধ্যে রসালো ভাষা রয়েছে, পড়তে ভালোই লাগবে, কিন্তু বলবো সাহিত্যের মতো কিন্তু ভাবলে চলবে না। এবার সামগ্রিক মূল্যায়ন আমি কি করব, যে বিকল্প বিপ্লব আসলে চিন্তার বিপ্লব। আমরা যেভাবে সমাজ বা উন্নয়নকে দেখি, এই বইটি সেই চশমাটাকেই যেন বদলে দিয়েছে। দারিদ্র্য দূর করা যে কেবল বড় বড় প্রকল্পের কাজ নয়, বরং সঠিক নীতি ও সুশাসনের সমন্বয়, তাই এই বইটির কিন্তু মূল বার্তা। বইটির শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কোনো নির্দিষ্ট প্রবন্ধ আপনার কি ভালো লেগেছে বা এই বইটিকে আপনার সংগ্রহে আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেবো এবং কালকে আরেকটা গ্রন্থ নিয়ে উপস্থিত হব।